This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আমার মেয়ের যে চেস ডিপার্টমেন্ট সেখানের সবাই অভিযুক্ত। কোর্টের সামনে দাঁড়িয়ে বলেছে যে আমি কোনো তদন্ত করিনি, কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাতে সিলমোহর দিয়ে আমি চার্জশিট দিয়েছি। এখন সে কোর্টের কাছে আমরা কোশ্চেন রেখেছি, কোর্ট কোথা দিয়ে অ্যান্সার দেবে, কার কাছ থেকে আনবে আমাদের জানার কোনো প্রয়োজন নেই। কোর্টের কাছেই আমরা জানতে চাইবো, এই 52টা কোশ্চেনের উত্তর আমরা কোর্টের কাছে জানতে চেয়েছি। আমরা কোনো সংস্থার কাছে জানতে চাইনি, কারণ আমাদের এটা কোনো ওদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই। এবং আমাদের বাড়ি থেকেও এই কথাটা যখন উনি বলেছিলেন তখনই আমরা বুঝে যাই ওনারা আমাদের গল্প শোনাচ্ছেন, মানে আমাদের ঘায়ে মলম দিচ্ছেন, আর কিচ্ছু করছেন না। আজকে সুপ্রিম কোর্টের যে নির্দেশ তাই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা নেবে বলেই কিন্তু মনে করছে নির্যাতিতার বাবা মা। কারণ তাদের বক্তব্য, যে তদন্ত হয়েছে সেই তদন্তে একাধিক প্রশ্ন ছিল, তারা প্রত্যেকটি প্রশ্ন কলকাতা হাইকোর্টের সামনে তুলে ধরেন। কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানায় যে যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, যতক্ষণ পর্যন্ত না সুপ্রিম কোর্টের থেকে ক্ল্যারিফিকেশন আসছে ততক্ষণ পর্যন্ত কলকাতা হাইকোর্টে শুনানি সম্ভব নয়। আজকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে এবার পরবর্তী শুনানি, অর্থাৎ যে প্রশ্নগুলি উঠেছে সেই প্রশ্নগুলি নিয়ে শুনানি হবে কলকাতা হাইকোর্টে। আজকে যে নির্দেশ দেওয়া হয়েছে, আপনারা কতটা খুশি? এটা তদন্তের ক্ষেত্রে কতটা সহায়ক হবে বলে আপনারা মনে করছেন? খুশি আমাদের জীবনে আর আসবে না। আমাদের একমাত্র মেয়েকে হারিয়ে, তাকে নিয়েই অনেক স্বপ্ন, এখন আমাদের বেঁচে থাকা শুধু তার বিচার। সেই দিকটা দিয়ে আমরা একটু হলেও এগিয়েছি, কারণ আমাদের অনেক কোশ্চেন, যেহেতু রায়ও হয়ে গেছিল, কিন্তু আমরা ওটাতে ছিলাম, দ্বিমত ছিলাম যে একা সঞ্জয়ের পক্ষে এটা করা সম্ভব নয়। সেখানে আমাদের অনেক কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলো আমরা হাইকোর্টে রেখেছিলাম। হাইকোর্ট শুনতে পারছিলেন না, যেহেতু সুপ্রিম কোর্ট সুমোটো নিয়ে রেখেছিল। হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটা ছিল, উনি বলেছিলেন এখান থেকে ক্ল্যারিফিকেশন নিতে। সেটা আজকে এখানকার সঞ্জীব খান্না যে প্রধান বিচারপতি, তিনি দিয়ে দিয়েছেন। মামলাটা এখন আমরা হাইকোর্টে নিতে পারবো। এটার জন্য আমি মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রথমে কৃতজ্ঞতা জানাই। তারপর আমাদের এখানে যিনি আমাদের মামলাটা লড়ছিলেন, আমাদের করুণানন্দী ম্যাডাম, ওনাকেও ধন্যবাদ জানাই। আপনারা প্রথম থেকে একটা কথা বলে আসছেন যে এই ঘটনার সঙ্গে অনেকে জড়িত, হাসপাতালের অনেকে জড়িত। তাহলে আবারও নতুন করে তদন্ত শুরু করার নির্দেশ আসার একটা সম্ভাবনার জায়গা কি তৈরি হতে পারে? আমরা তো ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি, কারণ আমার মেয়ের যে চেস ডিপার্টমেন্ট সেখানের সবাই অভিযুক্ত। কারণ তারা চাইলে, কারা ঘটালো এই যে হসপিটালের ভেতরে ঢুকে, একটা সেমিনার হলের ভেতরে ঢুকে একটা খুন হয়ে গেল, একটা মেয়েকে ধর্ষণ হয়ে গেল, সে তার অন ডিউটি অবস্থায়, আর ভেতরের কেউ কিচ্ছু জানতে পারলো না। এটা কেউ বিশ্বাস করবে না। এটা একটা নিছক গল্প। সিবিআই ভালো করে তদন্ত করুক, আসল দোষীরা, অপরাধীদের ধরুক, এটাই আমরা চাইব। আপনারা যেদিন সিবিআই অফিসে গিয়েছিলেন, আপনারা একটি অভিযোগ করেছিলেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ রয়েছে প্রতি মুহূর্তে সিবিআইকে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, কিন্তু সেই যোগাযোগ রাখা হচ্ছে না। এবার যখন আবার বিষয়টি, এটা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে যেমন সিবিআইয়ের সলিসিটর জেনারেল বলেন যে সবসময় যোগাযোগ রাখা হয়, লোয়ার কোর্টে দাঁড়িয়ে ঠিক সেম কথাটাই আমরা আমাদের প্রেজেন্সিতে বলছিল। তখন আমরা উঠে দাঁড়িয়ে জজের কাছে অনুমতি নিয়ে ঠিক মতন ওনাকে বলি যে 7 মাসের মধ্যে আপনি আমাদের তদন্ত ব্যাপারে একটি কথা আমাদের জন্য খরচা করেননি, এবং 7 মাসে যে আপনারা তদন্ত করেছেন তার কোনো রেজাল্ট আপনারা দেখাতে পারবেন না। এবং আপনাদের যে আইও কোর্টের সামনে দাঁড়িয়ে বলেছে যে আমি কোনো তদন্ত করিনি, কলকাতা পুলিশ যে তদন্ত করেছিল তাতে সিলমোহর দিয়ে আমি চার্জশিট দিয়েছি। 152 নম্বর পাতায় সীমা পাউজা যিনি ডিপোজিশন দিয়েছেন, উনি পরিষ্কার সেখানে কোর্টের সামনে দাঁড়িয়ে বলেছেন। তখন আমি এই কথাটা বলাতে তখন সিবিআই চুপ করে যায় বিষয়টা। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আপনারা সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কলকাতা হাইকোর্টে আবার এই শুনানি যদি হয় ফের কিন্তু সিবিআই তদন্ত করবে, সেক্ষেত্রে কি সুরাহা? আমরা প্রথম যখন অ্যাপ্লিকেশন দেই এই মামলাটা নিয়ে পিটিশনটা করি সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে, তখন কিন্তু আমরা সিবিআই চাইনি।
কোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআইকে দিয়েছিল। এখন সে কোর্টের কাছে আমরা কোশ্চেন রেখেছি, কোর্ট কোথা দিয়ে অ্যান্সার দেবে, কার কাছ থেকে আনবে আমাদের জানার কোনো প্রয়োজন নেই। কোর্টের কাছেই আমরা জানতে চাইবো। এই 52টা কোশ্চেনের উত্তর আমরা কোর্টের কাছে জানতে চেয়েছি। আমরা কোনো সংস্থার কাছে জানতে চাইনি, কারণ আমাদের এটা কোনো ওদের ওপর আমাদের কোনো বিশ্বাস নেই। কিন্তু ওদের ওপর যদি আস্থা রাখতে না পারেন তাহলে তো সেক্ষেত্রে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ, সে সুপ্রিম হাইকোর্ট বুঝবে। হাইকোর্টে যিনি বিচারপতি থাকবেন, যাকে কোশ্চেন আমরা করেছি, তিনিই বুঝবেন যে কী করবেন। আমাদের এই বিষয়ে নেই মাথা আমার কোনো দরকার। কিন্তু আপনাদের গত কয়েকদিন ধরে যে অভিজ্ঞতা, আপনারা বারবার ধরে বলছেন যে একটা ডকুমেন্টসের জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হচ্ছে, সেক্ষেত্রে রাজ্য প্রশাসনের উপর তো আরও আপনাদের আস্থা নেই। রাজ্য প্রশাসন 4 দিনের মাথায় যদি না যেত তাহলে তো আমরা হাইকোর্টে যেতামই না, কোর্টেই যেতাম না। তাহলে তো পুলিশকে বলতাম তোমরা যেটা করছো ঠিক আছে। প্রথম থেকে আমরা চেষ্টা করেছিলাম আস্থা রাখার, এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের আশ্বস্ত দিয়েছিলেন। 3:15 যখন আমরা সেমিনার রুমে মেয়ের দেহ দেখতে ঢুকি, তখন উনি আমাকে ফোন করে আশ্বস্ত করেছিলেন যারা যারা এই ব্যাপারের সঙ্গে যুক্ত, আমি সবাইকে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করবো, আপনি নিশ্চিন্ত থাকুন। এবং আমাদের বাড়ি থেকেও এই কথাটা যখন উনি বলেছিলেন, তখনই আমরা বুঝে যাই ওনারা আমাদের গল্প শোনাচ্ছেন, মানে আমাদের ঘায়ে মলম দিচ্ছেন, আর কিচ্ছু করছেন না। তখনই আমরা বাধ্য হয়ে পরের দিন আমরা কোর্টে যাই। কোর্ট প্রথম দিন আমাদের শুনানিতেই হাইকোর্ট এটাকে সিবিআইকে হ্যান্ড ওভার করে, এবং কোর্ট রুমের মধ্যে পুলিশকে অর্ডার দেয় যে কোর্ট রুমের মধ্যে তোমাকে কেস ডায়েরি সিবিআইকে হ্যান্ড ওভার করতে হবে। এতটা অবিশ্বাস করেছে পুলিশকে কোর্ট। একটা বিষয় আমরা কি করে বিশ্বাস করব? আমি একটা বিষয় জানতে চাইবো, আপনি বলছেন যে 52টা প্রশ্ন আপনারা তুলেছেন। 52টা প্রশ্ন অবশ্যই বলা সম্ভব নয়, কিন্তু গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়গুলো নিয়ে আপনারা যখন শুনানি হবে তখন আপনারা প্রশ্ন তুলবেন? লাস্ট সিন যে সিস্টেমটা আছে আইনের ব্যবস্থায়, খুন হয়ে গেলে তার সঙ্গে শেষ মুহূর্তে যারা উপস্থিত থাকে তাদের সাধারণত হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সিবিআই সেই কাজটা করেনি, এই একটা আমাদের প্রশ্ন ছিল। 2 নম্বর কোশ্চেন ছিল সেদিন যে খাবারের অর্ডার দিয়েছে, অর্ক সেন বলছে আমিও অর্ডার, আমার মেয়ে ফোনে রেকর্ডিং আছে আমাদের কাছে যে আমার মেয়েই অর্ডার দিয়েছিল, কিন্তু অর্ক সেন যখন ডিপোজিশন দিয়েছে সে বলছে যে আমিও খাবারের অর্ডার দিয়েছিলাম। সেই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো পুলিশ সিবিআই চেক করে দেখেনি, এবং হসপিটালে উপস্থিত সেদিন ডিউটিতে গ্রুপ ডি নার্স এদেরও জিজ্ঞাসাবাদ করেনি, এবং সেটা সিবিআইয়ের অফিসার আইও উনি কোর্টে দাঁড়িয়ে ডিপোজিশনেও এই কথাটা উল্লেখ করেছেন যে না, আমি কোনো নার্স বা গ্রুপ ডি কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করিনি। আমরা সেগুলি সমস্ত কোশ্চেনই রেখেছি, আইনগত যে সমস্ত কোশ্চেন সেই সমস্ত কোশ্চেন রেখেছি। মানে কোনো রকম এদিক ওদিকের কোশ্চেন রাখিনি, মানে সন্দেহজনক কোনো কোশ্চেন রাখিনি, যেগুলো স্পেসিফিক কোশ্চেন